আমাদের এই চ্যানেলের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেল সবই গল্প। কালো জাদুর সম্পর্কে কম বেশি সবাই জানে। বহুকাল আগে থেকেই এর প্রচলন আছে, তা সে গ্রামেই হোক বা শহরে। কালো জাদু কিভাবে একটা পরিবারকে শেষ করে দেয় সেটাই জানবো আজকের এই গল্পের মাধ্যমে। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। সুদেষ্ণা মৈত্রের কলমে কালা জাদু। গল্প পাঠে পার্থ, গল্পের সূত্রধার আমাদের পুরো টিম। শুনতে থাকুন আজকের গল্প কালা জাদু। তন্ত্রবিদ্যা দুই প্রকারের হয়। এক তন্ত্রবিদ্যা মানুষের ভালো করে, তাদের পাশে থাকে। আর এক তন্ত্রবিদ্যা মানুষের ক্ষতি করে, বশীভূত করে, শুধুমাত্র নিজের স্বার্থসিদ্ধি করার জন্য, যেটাকে বলে কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক। আমি নিতিন, শহরে চাকরি করি। বহুদিন হলো আমি গ্রাম ছাড়া। বিষ্ণুনগর হলো আমার গ্রাম। সেখানে আমার শৈশব কেটেছে। কলেজ পাশ করে চাকরির জন্য সেই যে গ্রাম ছাড়লাম, আজ 5 বছর হতে চলল। পুজোর লম্বা ছুটিতে বাড়ি যাব ভাবছি। অবশেষে ঠিক করেই ফেললাম পুজোর ছুটিতে বাড়ি যাব। তাই ট্রেনের টিকিটটা কনফার্ম করেই ফেললাম। একটু চা খেয়ে প্ল্যাটফর্মে এসে ট্রেনের অপেক্ষা করছি। মনটা খুশিতে ভরে উঠেছে। কতদিন পর যে বাড়ি যাচ্ছি। এই দেখছো, আমার কথা বলতে বলতে আমার বাড়ির বাকি সদস্যর কথা বলাই হয়নি। আমার নাম তো আগেই জেনেছ। আমার বাড়িতে আছে আমার মা, বাবা, ঠাকুমা ও একটি আদরের বোন, যার নাম নন্দিনী। সে কলেজের প্রথম বর্ষের ছাত্রী। কতদিন তাদের দেখিনি। ফোনে কথা হয় ঠিকই, কিন্তু ট্রেনে চেপে পড়লাম। যথারীতি সিট নাম্বার খুঁজে বসে পড়লাম। আজ ট্রেনের ভিড়টা একটু বেশিই মনে হচ্ছে। মনে হয় সবাই আমার মতো পুজোর ছুটিতে বাড়ি যাচ্ছে। সিটে বসে খবরের কাগজ পড়তে পড়তে ভাবলাম রাত্রের খাবারটা কিনে নেওয়া যাক। ট্রেন ছাড়তেও 10 মিনিট দেরি আছে। দোকানে এসে বললাম, দাদা 4টে রুটি আর তড়কা দেবেন তো। খাবার নিয়ে নিজের সিটে বসতেই দেখি আমার বোনের মতোই সমবয়সী একটা বোন বসে আছে। কই, আগে তো দেখলাম না। মনে হয় এই উঠেছে। ভালোই হলো, একটু গল্পই করা যাবে। যদিও অন্য সিটে আরও লোক আছেন, কিন্তু তাদের দেখে বেশ সুবিধার মনে হয় না। যাই হোক, ট্রেন স্টেশন থেকে ছাড়লো। আমার মন আনন্দে ভরে উঠল। কখন যে মা, বাবা, বোন, ঠাকুমাকে দেখতে পাবো। বলতে বলতেই ফোনের রিংটা বেজে উঠল। বাড়ি থেকে ফোন করেছে বাবা। হ্যাঁ বাবা, বলো। হ্যাঁ বাবা, ট্রেন পেয়েছিস? হ্যাঁ, এই তো ট্রেন ছাড়লো। চিন্তা করো না, আমি ঠিক পৌঁছে যাব। আচ্ছা বেশ, আয় আয়। এই বলেই ফোনটা কাটলাম।
দেখতে দেখতে সন্ধে নেমে এলো। ট্রেনের সফর আমার বেশ ভালো লাগে। এখানে নানা রকম মানুষের সমাগম, নানা রকম বিষয় নিয়ে আলোচনা হয়। চাই 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 গরম চাই কফি গরম চাই 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 গরম চাই কফি যাক, গরম চাই কফি অবশেষে গরম চা এলো। চাই। একটা চা খাওয়া যাক, মাথাটা বেশ ধরে আছে। চা খেতে খেতে পাশের বোনটাকে জিজ্ঞাসা করলাম, তোমার মতো আমারও একটা বোন আছে গ্রামের বাড়িতে, নাম তার নন্দিনী। তোমার নাম কি? আমার নাম ইন্দ্রাণী। আমি কলেজে পড়ি, শহরের হোস্টেলে থেকে পড়াশুনো করি। আজ কলেজে ছুটি পড়েছে, তাই বাড়ি চললাম। ও আচ্ছা, তোমার বাড়ি কোথায়? সাহেবনগর। সাহেবনগর মানে বিষ্ণুনগরের সামনের গ্রাম? হুম, আপনি বিষ্ণুনগরে থাকেন? না, এখন থাকি না, শহরে থাকি চাকরির জন্য। তবে বিষ্ণুনগর আমার জন্মভূমি, ওখানে পরিবার থাকে। পুজোর ছুটিতে আমিও বাড়ি যাচ্ছি। ট্রেন ছুটছে তার নিজের গতিতে, স্টেশনের পর স্টেশন, গ্রামের পর গ্রাম। ট্রেন ছুটে চলল। এতক্ষণে খেয়াল করলাম ট্রেনের কামরাটা বেশ ভরে উঠেছে। নানা রকম মানুষের সমাগম। রাত্রি 8টা বাজে। সবাই রাত্রের খাবার খাওয়ার জন্য তৈরি হচ্ছে। ইন্দ্রাণীও দেখছি খাবার কিনে নিয়েছে। বিরিয়ানি হবে, গরম গরম বিরিয়ানি, বিরিয়ানি হবে, বিরিয়ানি বিরিয়ানি, গরম গরম বিরিয়ানি। খবরের কাগজটা পড়তে পড়তে জানলার দিকে একটু তাকিয়ে দেখলাম, গভীর অন্ধকারে চারিদিকে ছেয়ে আছে। দূরে গ্রামের আলো ক্ষীণ হয়ে দেখা যাচ্ছে, আর সাথে স্নিগ্ধ ঠান্ডা হাওয়া। আমার চোখ যেন বন্ধ হয়ে আসছে। চোখটা একটু রোগড়ে খবরের কাগজটা ব্যাগে ভরে দিলাম। রাত্রের খাবারটা বের করে খেতে শুরু করলাম। খেতে খেতে ইন্দ্রাণী বলে উঠল, জানো দাদা, আমার বাড়িতে আমি আর আমার মা ছাড়া কেউ নেই। মায়ের জন্য খুব চিন্তা হয়। একটা চাকরি কোনো রকমের জোগাড় করতে হবে, তারপর মাকে শহরে নিয়ে চলে আসবো। গ্রামের পরিবেশ দিন দিন ভয়ানক হয়ে যাচ্ছে। আমি একটু ইতস্তত হয়ে বললাম, ভয়ানক? তাও আবার গ্রামে? এমনটা কেন? তুমি কিছু শোনোনি আজকাল গ্রামে যা সব চলছে? না, আমি তো কিছু শুনিনি। আর শুনবই বা কী করে? অফিসের ব্যস্ততার মধ্যে সারাদিন কেটে যায়। বাড়ি ফিরে মাকে একবার ফোন করি, তাও আবার 5 মিনিটের বেশি কথা বলতে পারি না। ঢুলু ঢুলু চোখে অল্প কিছু খেয়ে শুয়ে পড়ি। বুঝতেই তো পারছো, একা ব্যাচেলার থাকি। হুম, তবে তোমার মুখে শুনলাম তোমার একটা বোন আছে, সে নাকি আমারই মতো। হ্যাঁ, আছে তো, নন্দিনী। আমার চিন্তা ওকে নিয়ে। খাওয়া শেষ করলাম। ইন্দ্রাণীর কথায় গুরুত্ব না দিয়ে হাত ধুতে ট্রেনের ওয়াশরুমে চলে গেলাম। ট্রেনের কামরার মধ্যে সবার খাওয়া শেষ, সবাই যে যার নিজের জায়গায় শুতে চলে গেল। আমার সিটটা নিচেই ছিল, তাই একটু বসলাম। আজ এত তাড়াতাড়ি ঘুম আসছে না কেন জানি না, বাড়ি যাওয়ার আনন্দে হয়তো। ইন্দ্রাণীর মিডিল বার্থ ছিল, তাই ও ঘুমানোর জন্য উঠে পড়ল। অগত্যা আমি আর একা বসে কি করব, শুয়ে পড়লাম। বিষ্ণুনগর স্টেশনে আসতে ভোর হয়ে যাবে, আর কিছুক্ষণ ঘুমানো যেতেই পারে। তার পরক্ষণেই ভাবলাম, ইন্দ্রাণী কি যেন আতঙ্কের কথা বলেছিল। দেখেছ, আর তো কোনো কথাই হলো না। ডাকবো? না থাক, ঘুমিয়ে পড়েছে হয়তো। এটা ভাবতে ভাবতে কখন যে চোখটা লেগেছে।
ঘুম ভাঙল সেই অবাঙালি লোকটার গলার আওয়াজে। दुकान की दो लड़के কি বিষয় নিয়ে ফোনে তর্ক सारे করছেন। सामान लेके पहुंच जाएंगे। কথা শুনে বুঝলাম উনি चिंता करने ব্যবসায়ী। की कोई जरूरत কিসের नहीं ব্যবসা है। করেন दुर्गा पूजा में সেটা दुकान স্পষ্ট बंद কিছু रहेगा। বোঝা গেল না। ঘড়ির দিকে তাকাতেই চমকে উঠলাম। কখন যে 4টে বেজে গেছে। আর ঘন্টাখানেক পরে বিষ্ণুনগর স্টেশন। তাই আর ঘুমোলাম না, বসে পড়লাম। ভোরে শীতল বাতাসে গায়ে কাটা দিচ্ছে। বাতাসে পুজোর গন্ধ। আকাশের ভোরে আলো ফুটেছে, কাশফুল দেখা যাচ্ছে। এসব দেখতে দেখতে কফি চা এসে হাজির। চাই চাই গরম গরম চাই। দাদা একটা চা দাও তো। চা খেতে খেতে দেখলাম কামরার প্রায় সবাই উঠে পড়েছে। ইন্দ্রাণী ব্যাগ নিয়ে রেডি হচ্ছিল নামবার জন্য। যাবার সময় ইন্দ্রাণী বলে উঠল, আসছি দাদা, ভালো থাকবেন। আমি আর পিছু ডাকলাম না। ভাবলাম একবার বলি কালকের কথাটা। থাক। ওকে বিদায় জানিয়ে আমিও বললাম, হ্যাঁ এসো, তুমিও সাবধানে থেকো। এবার তো আমাকেও তৈরি থাকতে হবে। পরের স্টেশন বিষ্ণুনগর। ট্রেন থেকে নেমে পড়লাম। স্টেশন আসতেই দেখলাম বাইরে সকালের আলো ভালোই ফুটেছে। স্টেশন থেকে আমার বাড়ি মিনিট 10। গ্রামের মেঠো রাস্তায় হাঁটতে হাঁটতে চললাম। সকালে হাঁটা শরীরের পক্ষে ভালো। অনেকদিন পর খুব ভালো লাগছে। সেই 5 বছর আগে যেমন দেখেছিলাম, আজও পরিবেশটা তেমনই আছে। গ্রামের বেশিরভাগ মানুষই ঘুম থেকে উঠে পড়েছে। এমনিতেও গ্রামের লোকজন খুব সকাল সকাল উঠে পড়ে। কেমন আছো নিতিন? ভালো আছি কাকা। বাড়ির সামনে গিয়ে দেখি মা দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করছে। নিতু বাবা এলি? আয় বাবাই, তা কেমন ছিলিস? বাবা মাঠ গেছে, বোন এখনো ঘুমাচ্ছে। ওর 2 দিন ধরে জ্বর। ব্যাগপত্র রেখে একটু জিরিয়ে নিলাম। মা সকালে পরোটা বানিয়েছিল, তৃপ্তি করে খেয়েও নিলাম। দুদিন পর দুর্গাপুজো। বাড়ি সবার জন্যই পুজোর বাজার শহর থেকে করে নিয়ে এসেছি। একটু পর বোন উঠল। সেই ছোট্ট বোনটা কত বড়ই না হয়ে গেছে, কিন্তু এত দুর্বল কেন? হয়তো জ্বরের কারণে, তাই হবে। আমার আনা নতুন ড্রেসটা পরে খুব খুশি। গ্রামে সবার সাথে দেখা করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে সেটা খেয়ালই করিনি। মা তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলেছিল, তাই বাড়ির দিকে রওনা দিলাম। সন্ধ্যের পর গ্রামটা কেমন যেন শ্মশানপুরীর মতো নিশ্চুপ হয়ে গেল। রাস্তায় কাউকে দেখতে পাচ্ছি না, অথচ 2 দিন পর পুজো। বাড়ি পৌঁছে বাবা বলল, দরজাটা তালা মেরে দে, আর কেউ বাইরে যাবে না। আমি তাই করলাম। ঠাকুমা খেয়ে ঘুমিয়ে পড়েছে, বোন পড়ছে, মা রান্না করছে। বাবার পাশে গিয়ে বসলাম। বাবার সাথে এদিক সেদিকের কথা বলতে
মা খাবার বেড়ে দিল। কিন্তু শহরের তো এত তাড়াতাড়ি খাবার খায় না। কি আর করা যাবে, খেয়ে নিতে হবে। খেয়ে দিয়ে নিজের ঘরে শুতে চলে গেলাম। শুয়ে শুয়ে গল্পের বই পড়তে পড়তে চোখ লেগে গেল। শুতে যাওয়ার আগে একটা জিনিস খেয়াল করলাম, বোন তো মায়ের কাছে শুয়ে থাকে, তবে তার বিছানার চারিদিকে এত তাবিজ কবজ বাঁধা আছে কেন? কিছু বুঝতে পারলাম না। মা, কি ব্যাপার? বিছানার চারিদিকে এত তাবিজ কবজ বাঁধা কেন? মাকে জিজ্ঞেস করাতে মা আমার কথায় কোনো গুরুত্ব না দিয়ে বোনকে নিয়ে ঘুমোতে চলে গেল। পরদিন সকালে জলখাবার খেতে খেতে মাকে কাল রাত্রের কথাগুলো আবার বলি। আচ্ছা মা, বলছি নন্দিনীর বিছানার চারিপাশে এত তাবিজ কবজ কেন? তারপর মা যা বলল তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সবই ঠিক ছিল, কিন্তু কিছুদিন থেকে নন্দিনীর আচরণে অদ্ভুত পরিবর্তন দেখা দিল। অন্য দিনের তুলনায় খাবার বেশি খেত, কিন্তু তার চেহারা দিন দিন শুকিয়ে যাচ্ছিল। সন্ধেবেলায় যখন সে পড়তে বসতো, ঘরের দরজা লাগিয়ে দিত। আমরা ভাবতাম যে হয়তো পড়াশুনো করছে, কিন্তু ঘরের ভিতর থেকে অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসতো। মনে হতো কেউ যেন মন্ত্র পড়ছে। প্রথমে আমরা ব্যাপারটা খেয়াল করিনি। একদিন রাত্রিবেলায় আমরা সবাই ঘুমিয়ে পড়েছি, নন্দিনীও আমার সাথে ঘুমাচ্ছিল। হঠাৎ মাঝরাতে কিসব মন্ত্রের ফিসফিস আওয়াজে ঘুম ভেঙে যায়। তাকিয়ে দেখি নন্দিনী উঠে বসে পড়েছে আর চুল ছিঁড়তে ছিঁড়তে কিসব ফিসফিস করে বলছে আর মাঝে মাঝে হাসছে। আমি নন্দিনী নন্দিনী বলে দুবার ডাকলাম। নন্দিনী আমার দিকে শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে হাসতে থাকে। তারপর নন্দিনীকে কয়েকবার ঝাঁকিয়ে বললাম, নন্দিনী, এই নন্দিনী, কি হয়েছে মা, এমন করছিস কেন? নন্দিনী অন্যমনস্ক হয়ে মাথা নাড়িয়ে নায়ের ইঙ্গিত করলো। তারপর নন্দিনীকে একটু জল খাইয়ে শুইয়ে দিলাম। পরদিন সকালে দেখি নন্দিনীর প্রচণ্ড জ্বর। এর মধ্যে একদিন রাত্রেবেলায় নন্দিনী অঘোরে ঘুমায়। আমারও চোখ লেগে যায়। নন্দিনী কখন যে ঘুমের ঘোরে উঠে বাড়ির বাইরে চলে যায় আমি টেরও পাইনি। হঠাৎ ওর বাবার চিৎকারে আমার ঘুম ভেঙে যায়। উঠে দেখি পাশে নন্দিনী নেই। আমি বাইরে গিয়ে দেখি তোর বাবা মেন গেট দিয়ে কোথায় যেন চলে গেল। আমি তোর বাবার পিছু করতেই লক্ষ্য করলাম তোর বাবা নন্দিনীকে আটকানোর চেষ্টা করছে। কাছে যেতেই নন্দিনীর চেহারার আবার সেই পরিবর্তন। লক্ষ্য করলাম তার শরীরে আসরিক বল আর চোখ দুটো ভাটার আগুনের মতো জ্বলছে। কোনো রকমে আমি আর তোর বাবা নন্দিনীকে ঘরে নিয়ে এসে আটকে রেখে দিই। পরদিন সকালে আমাদের গ্রামের পুরোহিতকে ডেকে সব ঘটনা জানাই। তিনি নন্দিনীকে তাবিজ কবজ দিয়ে নন্দিনীকে ঠিক করেন আর আমাদের বলেন চোখে চোখে রাখতে আর বাড়ি থেকে যেন না বেরোয়। পুরোহিত এটাও বলেন যে নন্দিনীর এমন অবস্থার কারণ কোনো এক তান্ত্রিক নাকি তার স্বার্থ সিদ্ধির জন্য তাকে বশীকরণ করার চেষ্টা করেছে। আমরা চোখে চোখে রাখার জন্য নন্দিনীর কিছু করে উঠতে পারিনি, না হলে ওর প্রাণ সংশয় ছিল। কে সেই তান্ত্রিক? আমাদের গ্রামের শেষ প্রান্তে একটা ঝুপড়িতে পরাণ মাঝি বলে একজন থাকতো। তার তিনকুলে কেউ ছিল না। সে বিয়েও করতে চেয়েছিল, কিন্তু ওকে কে বা বিয়ে করবে, আর তাকে কেউ কোনোদিন খুঁজেও পায়নি। অবশেষে তন্ত্রবিদ্যা শিখে গ্রামের সব যুবতী মেয়েদের বশে করে ফেলে।
তাদেরকে ভোগ করে এবং তাদেরকে মেরে উলঙ্গ অবস্থায় বাড়ির বাইরে ফেলে দিয়ে যায়। তাই নন্দিনীকে চোখে চোখে রাখতে হয়, রাত্রিবেলা একসাথেও শুয়ে থাকি, যাতে একা রাতে উঠে কোথাও যেতে না পারে। এসব আগে কেন বলনি? আর এসব থেকে মুক্তি পাওয়ার জন্য কেউ কিছু করছে না কেন? সকালবেলা প্রতিবেশী যুবতী মেয়ের লাশটিকে নিয়ে শ্মশানে যাচ্ছে সবাই। আমি এসব দেখে আর থাকতে পারলাম না। আর কারোর ক্ষতি হওয়ার আগে কিছু না কিছু করতেই হবে। গ্রামের পঞ্চায়েত প্রধানকে ডেকে সবার সাথে আলোচনা করা হলো। সবার মুখে একই কথা, পরাণ মাঝিকে কেউ কোথাও দেখেনি। সে কোথায় তন্ত্র সাধনা করে এবং যুবতীদের ডেকে নিয়ে যায় কেউ জানে না। আমি শহরের এক বন্ধুকে ফোন করলাম, বললাম কোনো ভালো তান্ত্রিকের খোঁজ দিতে পারবে কিনা। আর খোঁজ পেয়েও গেলাম। তিনি হলেন মা কালীর অনেক বড় সাধক। ওনাকে ফোন করে আমাদের গ্রামে আসতে বললাম। পরদিন সেই সাধক এসে হাজির আমাদের গ্রামে। আমি সবাইকে ডেকে তাকে দেখালাম এবং যা কিছু ঘটেছে সব বৃত্তান্ত জানালাম। সাধু বাবা আমাদের আশ্বাস দিলেন সব ঠিক করে দেবেন। তিনি কিছু পুজোর সামগ্রী আনা করালেন এবং গ্রামের প্রত্যেকটা ঘরের অন্ন জোগাড় করতে বললেন। সেই অন্ন রান্না করে সবাইকে খেতেও বললেন। সন্ধে নেমে এলো। সাধু বাবা যজ্ঞে বসে পড়লেন আর সবাইকে একসাথে থাকতে বললেন। এক বড় কাঠের টুকরো নিয়ে বললেন, এই কাঠের টুকরোটাকে যতবার আঘাত করব ততবার সেই আঘাত লাগবে শয়তান পরাণ মাঝির গায়ে। এই বলে কাঠের টুকরোটাকে কি সব মন্ত্র বলে লাঠি করে আঘাত করতে লাগলেন। ক্রিং কালিকে নাম ক্রিং 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 হিং ক্রিং দক্ষিণ কালিকে ক্রিং 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 হিং ক্রিং হাং সা ওম ক্রিং কালিকায় নাম। আর সাথে সাথেই কোথা থেকে যেন একটা আর্তনাদ শোনা গেল। সাধু বাবা যতবার লাঠি করে মারেন ততবার সেই ভয়ঙ্কর আর্তনাদ শোনা যায়। তারপর কিছুক্ষণ পর হঠাৎ করে দেখি কোত্থেকে একটা লোক চিৎকার করে দৌড়তে দৌড়তে এসে সাধু বাবার পায়ের কাছে এসে পড়ে যায়। তখন সাধু বাবা লাঠির আঘাত বন্ধ করেন এবং বলেন, এই সেই ব্যক্তি যে এতদিন তন্ত্র সাধনার বশে বহু যুবতী মেয়ের জীবন নিয়ে খেলা করেছে। এবার আপনারাই ঠিক করুন এর সাথে কি করবেন। গ্রামবাসীরা হৈ হৈ করে লোকটাকে গ্রামের সীমানায় বাইরে টানতে টানতে নিয়ে যায়। তারপর একটা শুকনো গাছের সাথে বেঁধে তাকে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে দেয়। লোকটা চিৎকার করে বলতে থাকে, আমি ফিরে আসব, কাউকে ছাড়বো না, কাউকে না, আমি ঠিক ফিরে আসবো। এই কথা বলে মিনিট পাঁচেক পর সব চুপচাপ। পরদিন সবাই আনন্দ করে দুর্গাপুজোর আয়োজন করতে ব্যস্ত হয়ে পড়ল। আমিও আমার পরিবারকে নিয়ে ভালোভাবেই পুজো কাটালাম, কিন্তু কোথাও যেন মনে একটা আতঙ্ক রয়েই গেছে। পরাণ মাঝে সেই আর্তনাদ। শুনছিলেন আজকের গল্প কালা জাদু। গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এরকম আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।